ভুলে গেছেন শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল, তার মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে তার বিরুদ্ধে সরকারের 2টো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন, শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম। সো হোয়াট? বীরভূমে বিজেপির প্রার্থীকে নিয়ে কার্যত মাথা খারাপ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে একেবারে উল্টো পাল্টা বলেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। উল্টো পাল্টা বলেছেন, যাচ্ছে তাই ভাবে বলেছেন। যখন এইভাবে বলছিলেন আমার দর্শক, আমার সেই ইন্টারভিউটা মনে পড়ছিল। আমি যেদিন একটা ইন্টারভিউ করেছিলাম ওনার বাড়িতে গিয়ে, যে উনি কি ভদ্রভাবে কথা বললেন মুখ্যমন্ত্রীর সম্পর্কে। আর দেখুন মুখ্যমন্ত্রী মানে কিভাবে কথা বলছেন ওনার সম্পর্কে। হাতে রক্ত না কি বললেন না, লেগে আছে অমক তমক, কিভাবে অ্যাটাক করছেন। যেদিন আমি ওটা শুনিয়েছিলাম আপনাদেরকে, আপনারা ওনাকে বলেছিলেন যে এখনো মুখ্যমন্ত্রীকে এইভাবে শ্রদ্ধা রেখে কথা বলছেন, মুখ্যমন্ত্রী যে ধরনের ব্যবহার করেছেন ওনার বিরুদ্ধে এখনো ওনাকে সম্মান জানাচ্ছেন। নিঘাত উনি খুব ভদ্রলোক, তাই এইভাবে কথা বলছেন। দর্শক, আজকের দিনে মনে হচ্ছে যে সত্যি আমারও প্রশ্ন, যে যিনি ওনার জীবনটাকে কার্যত দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছেন শীতলকুচির কাণ্ডকে অজুহাত করে, এবং তার পরেও যেভাবে ওনাকে সম্মান দিয়ে কথা বলেছেন, আমাদের আরামবাগ টিভিতেই বলেছেন। আর দেখুন মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলছেন, সত্যি কি এইভাবে আর অন্ততপক্ষে সম্মান জানিয়ে কথা বলা উচিত ওনার সম্পর্কে? আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই। আমি যেদিন ইন্টারভিউ করেছিলাম, উনি ওনার বক্তব্য এই শীতলকুচি প্রসঙ্গে আর কি, উনি ওনার বক্তব্য পেশ করেছিলেন আমার সামনে। কতটা মানে শ্রদ্ধা রেখে, কতটা সম্মান রেখে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীর সম্পর্কে। দর্শক আমি আপনাদেরকে মানে ওটা একটু শোনাই। যেদিন মানে নামটা ঘোষণা হলো যে উনি বিজেপি প্রার্থী হচ্ছেন, সেদিন আমি কলকাতায় ওনার বাড়িতে গিয়েছিলাম। তো উনি কিভাবে কথা বলেছিলেন, কতটা সম্মান দিয়ে কথা বলেছিলেন, দর্শক শুনুন। আবার আমি বললাম, মানে আপনার রাগটা কেন এটা আমি বলতে পারবো না। এটা মানে যারা ওনাকে এইভাবে ব্রিফ করেছেন তারা ভালোভাবে বলতে পারবে। কমিশন আপনাকে নিয়োগ করেছিল বলে হতে পারে। আমি দেখুন, আমার ওনার প্রতি আমি প্রচন্ড ভাবে শ্রদ্ধাশীল। মানে আমার একটাই খুব খারাপ লাগে, উনি মানে উইথ ডিউ রেসপেক্ট টু হার, আমার একটাই জিনিস মনে হয় যে মানে কিছু এমন লোক আছে না সারাক্ষণ, মানে আমি তো আমার জাস্টিফিকেশন কখনো ওনাকে দিতে পারি, আমি অনেক চেষ্টা করেছি, আমি ওপেন বলেছি যে সবাই থাকবেন একদিকে, আমি একদিকে গিয়ে আমার বক্তব্য বলবো, ঠিক আছে। আজ পর্যন্ত আমি সেই সুযোগ পাইনি, আমি অত্যন্ত দুঃখিত এর জন্য। আজকে যদি উনি একবার আমার কথা শুনতেন, হয়তো এটাও বলে দিচ্ছি, ওনার চারিপাশে যারা থাকে তারা ওনাকে সারাক্ষণ একটা কথা বলে যায়, ওনার সমস্ত তথ্য নিয়ে আমি অন রেকর্ড বলছি যেটা পাস করে, ঠিক আছে। তো এই জিনিসটা একদিন মানে হয়তো এর বিচার ওনার নিজের করা উচিত, বা বুঝতে পারবেন একদিন বুঝতে পারবেন। দর্শক, এই হচ্ছে বিষয়। আমি ওই দিন আপনাদেরকে শুনিয়েছিলাম এবং এটা শুনে আপনারা অনেকে বলছিলেন যে এতটা ভদ্রলোকে মানে এতটা সম্মান দিয়ে কেন কথা বলছেন। আসলে উনি সত্যি একটা মানে একজন নিখাদ ভদ্রলোক, সেই জন্যই ওইভাবে কথা বলছিলেন, সম্মান দিয়ে কথা বলছিলেন, কখনো উল্টোপাল্টা কথা বলেননি। ওনার জীবনটাকে উনি শেষ করে দিয়েছেন, মানে মুখ্যমন্ত্রী ওনার মানে জীবনটাকে শেষ করে দিয়েছেন, কিন্তু তারপরেও ওনার সম্পর্কে কোনো কটু কথা বলেননি, এইভাবেই সম্মান রেখে কথাটা বলেছিলেন। তো তার প্রতিদান কি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? দিলেন। কিভাবে কথা বললেন বলুন তো? যাচ্ছে তাই ভাবে কথা বললেন, রক্ত লেগে আছে অমুক তমুক। ওনার ডিরেকশনে নাকি গুলি চলেছে, অথচ যেখানে ঘটনা ঘটেছিল
ধারে ধারে পাশে ছিলেন না এসপি, এবং ঘটনার কত 15 মিনিট না 25 মিনিট এরকম পরে নাকি উনি শুনেছেন, ওনাকে যেমন ভাবে রিপোর্ট করা হয়েছিল তেমনটাই উনি শুনেছিলেন, এবং তারপর উনি সেই কথা মিডিয়ার সামনে বলেও ছিলেন। উনি জানতেনই না যে এরকম ঘটনা ঘটেছে বা এরকম কিছু ঘটে গেছে, ঘটনা ঘটার পরে উনি জেনেছিলেন, অথচ মুখ্যমন্ত্রী বলছেন ওনার ডিরেকশনে নাকি গুলি চলেছে, উনি নাকি গুলি করে মেরে দিয়ে চলে এসেছেন। মানে এত মিথ্যে কথা, এত চাপিয়ে দেওয়া কথা, এত উল্টো পাল্টা কথা বলেন একজন পুলিশ মন্ত্রী হয়ে, একজন মুখ্যমন্ত্রী কি করে যে বলেন। আরে এখন হয়তো উনি আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, তো সেখানে একটু সীমা রেখে কথা বলুন না, উল্টো পাল্টা কেন কথা বলছেন? উনি ওনার ডিরেকশনে গুলি করে মেরে দেওয়া হয়েছিল, তাহলে কি ব্যবস্থা নিতে পেরেছেন? শুধু কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিলে ব্যবস্থা হয়ে গেল? কি এনকোয়ারি হয়েছে, কি করতে পেরেছেন? আবার বলছেন ওনার বিরুদ্ধে ভিজিলেন্স হয়েছে, অমক তমক সব হয়েছে, এনকোয়ারি চলছে, তারপরেও কি করে কেন্দ্রীয় সরকার ওনার ইস্তফাপত্র গ্রহণ করে নিল? মানে উনি চেয়েছিলেন যে যাতে করে উনি মানে ইস্তফা দিতে না পারেন, ওই কম্পালসারি ওয়েটিং এ রেখে রেখে পচিয়ে পচিয়ে মারবো, কষ্ট দিয়ে দিয়ে মারবো, এরকম মানসিকতা। ওনাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ওনারও তো একটা বিরাট যন্ত্রণার, একটা অ্যাক্টিভ আইপিএস অফিসার, তাকে সেই 21 থেকে 24 সাল হয়ে গেলে বসিয়ে রাখা একটা বিরাট তো যন্ত্রণার। আমি তো দর্শক আপনাদেরকে শুনিয়েছি কি যন্ত্রণা ওনার, আমার সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেলছিলেন। তো উনি ইস্তফা দিয়েছেন, কেন্দ্রীয় সরকার সেটাকে গ্রহণ করেছে। উনি বলছেন যে এসব এনকোয়ারি চলছে আর চলছে, কি করে কেন্দ্রীয় সরকার গ্রহণ করে নিল? আইন বলে কি কিছু নেই? তুমি একটা মানুষকে পিছে পিছে মারবে আর কেন্দ্রীয় সরকার কি সব বসে বসে দেখবে? একজন আইপিএস আইএস এইরকম সব অফিসার, সেখানে কেন্দ্রের একটা বিরাট ভূমিকা থাকে, বসে বসে দেখবে তুমি একটা মানুষকে পিছে পিছে মারবে উল্টো পাল্টা এ দিয়ে? এই তো এনকোয়ারি কত কি করেছিলে আপনার সরকার, তো কত কি করেছিল, কি আয় বহির্ভূত সম্পত্তি অমক তমক কি পেয়েছে? সিআইডি গিয়ে কি পেয়েছে? দেখাতে পেরেছে কিছু? কিন্তু না, ছাড়বো না, পিছে মারবো। এখন উনি ইস্তফা দিয়েছেন, কেন্দ্রীয় সরকার গ্রহণ করে নিয়েছে, কেন্দ্রীয় সরকারের সেই ক্ষমতা রয়েছে। যদি রাজ্য সরকার না ছাড়পত্র দেয়, কেন্দ্রীয় সরকার সেটা সুমোটো হবে, তারা অ্যাকশন নিতে পারে, নিয়েছে। জামা খসে দিয়েছে, যেমনটি চেয়েছিল তেমনটি হয়নি। কেন্দ্রীয় সরকার তাদের এখতিয়ার অনুযায়ী তারা ইস্তফাপত্র গ্রহণ করে নিয়েছে, এবং উনি এখন বিজেপির প্রার্থী হয়ে গেছেন। ব্যাস, এখন এটাই হয়ে গেছে জ্বালার। বেশ পিছে মারছিলাম ঘরে বন্দি রেখে, শীতলকুচিতে ওইসব কাণ্ড, সেন্ট্রাল বাহিনীর উপরে হামলা হবে আর হবে, তোমার তো কে কি বলতে বলেছে? তুমি আবার কেন বলেছো যে সেন্ট্রাল বাহিনীর উপরে স্থানীয় লোকজন স্থানীয় অস্ত্রশস্ত্র দা কুদাল এসব নিয়ে এসেছিল, কেন বলতে গেছো? বলবে এখানে এসপি থাকবে দিয়ে, মানে ওই আর কি টাইট দিয়ে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছিল। এখন চেষ্টা করেছে যে ছাড়বও না, চাকরিও করতে দেবো না ঠিক করে, ছাড়বও না, এনকোয়ারি স্টার্ট রেখে দিয়েছি বলে অনন্তকালের জন্য তারা রেখে দিয়েছিলেন, ভাবছেন যে এইভাবে আটকে রেখে দেবো। কেন্দ্রীয় সরকার দেখেছে যে একটা মানুষের উপরে অবিচার হচ্ছে, তখন উনি যেহেতু ইস্তফা দিতে চাইছেন, অ্যাকসেপ্ট করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে, এবং তারপর উনি বিজেপিতে জয়েন করে প্রার্থী হয়ে গেছেন। এখন বিজেপিতে প্রার্থী হয়ে গেলেন, জ্বালাও মিটলো না, আবার উল্টো দিকে লড়াইয়ের ময়দানে নিয়ে পড়েছেন। আর যাই কোথায় শুরু করেছেন উল্টো পাল্টা কথা বলা, ওনার ডিরেকশনে নাকি গুলি চলেছে। মানে একটা লিমিট থাকে, মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে, সাজানো কেসের একটা লিমিট থাকে, লিমিট ক্রস করে যাচ্ছে সবকিছু। ওনার হাতে রক্তের দাগ লেগে রয়েছে, উল্টো পাল্টা কথা। দেখবেন এই প্রচারে গিয়েও যদি বীরভূমে যান, সেখানেও দেখবেন এসব কথা বলবেন। আর দর্শক, আমি একটা কথা শুনেছি এবং সেটা নিয়ে দেবাশিস ধরকে প্রশ্ন করা হয়েছে যে অভিষেক নাকি ওখানে গিয়ে বলেছেন, মানে যে কথাটা আজকে বলেছেন মুখ্যমন্ত্রী, এই কথাটা বেশি বেশি করে বলতে হবে যে দেবাশিস ধরের ডিরেকশনে শীতলকুচিতে গুলি চালিয়ে মেরে ফেলা হয়েছে, সংখ্যালঘুদেরকে মেরে ফেলা হয়েছে, বিশেষ করে এইসব কথাগুলোকে বেশি করে প্রচার করতে হবে। এটা নাকি অভিষেক বলে এসেছেন। মানে তার মানে পিসির সঙ্গে হয়তো আগে থেকে আলোচনা হয়েছিল, এবং সেই জন্য পিসিও আজকেই বলে দিয়েছেন, কোচবিহারে গিয়ে বলে দিয়েছেন। তো এটা নিয়ে দেবাশিস ধরকে একটা প্রশ্ন করা হয়েছিল, দর্শক। তো তার উত্তরে উনি যে কথা বলেছেন তার মধ্যে কিন্তু একটা বিরাট তথ্য রয়েছে, অজানা তথ্য রয়েছে আপনাদের। সেটা আমি আপনাদেরকে একটু শোনাবো দর্শক, এই প্রশ্ন করা হয়েছিল এই ব্যাপারে। তো তখন কি বলেছেন দেবাশিস ধর, আমি দর্শক আপনাদেরকে আগে শোনাই। আমি দেখছি এই বাইটটা অনেক মিডিয়া দেখাচ্ছে, এমনভাবে দেখাচ্ছে যেন মনে হচ্ছে যে এটা মমতা ব্যানার্জির বক্তব্যের পরের বাইট। অ্যাকচুয়ালি তা নয়, মমতা ব্যানার্জির বক্তব্যের আগের বাইট,
এটা অভিষেকের বক্তব্যকে নিয়ে, মানে অভিষেকের এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু মিডিয়াতে দেখানো হচ্ছে এমন ভাবে যেন মনে হচ্ছে মমতা ব্যানার্জির পরে উনি বাইট দিয়েছেন। তা কিন্তু নয়, এটা আগেই বাইটটা দিয়েছেন, বর্তমানে বক্তব্যটা রেখেছেন। আমি আপনাদেরকে একটু শোনাই। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তো উনি তার উত্তরে কি দিয়েছেন দর্শক শুনুন। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তিনি বলে গেছেন যে ওই শীতলকুচি নিয়ে আপনাকে আক্রমণ জানাতে। ওর বক্তব্য যেটা কোট আনকোট উনি বলেছেন যে ওর হাতে রক্ত লেগে আছে, এইটাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। এইটা নিয়ে আপনি কি বলবেন? শীতলকুচিতে দেখুন এখনো অনেক কিছু উন্মোচিত হয়নি। আমার হাতে রক্ত লাগার ব্যাপারটা আরো ভালো করে দেখুন, সিআইডি তো তদন্ত করেছে। আমার হাতে যদি রক্ত লেগে থাকতো, না আমি ওখানে ছিলাম, না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম, না আমি, এবং রাজ্য পুলিশ ওর সাথে জড়িত ছিল। যারা রাজ্য পুলিশের কি ভূমিকা সেটা জানেন না, আমি এটা নিয়ে তর্ক বা বিতর্ক বাড়াতে চাই না। আর 2 নম্বর কথা, সিআইডি তদন্ত করেছিল। আমি যদি কোনোভাবে আমার 0.001%ও ইনভলভমেন্ট পেত, আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। আর এই ঘটনার অনেক কিছু রয়েছে। এই অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে। যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল, একটি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেনস্টে এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে, কার প্ররোচনায় এই ঘটনাটি। শুনলেন দর্শক, একটা এফআইআর রয়েছে, কার প্ররোচনাতে এই ঘটনা ঘটেছে, তিনি কে, মানে প্রশাসনিক সব থেকে বড় মাথা আর কি, তার নামে নাকি এফআইআর রয়েছে, সেই সব নিয়ে নাকি মামলা টামলা হচ্ছে। বুঝতে পারছেন কে তিনি? তাহলে কি ইনি, মানে মুখ্যমন্ত্রীর নামে কি তাহলে এফআইআর রয়েছে? কই জানতাম না তো। জানা সম্ভব নয়, এগুলো খুব গোপন করে রাখা হয়। উনিও যা হয়েছে ওনার উপরে যেভাবে রোলার চলেছে, উনি হয়তো প্রকাশ্যে আগে কখনো বলেননি, আমরা জানতে পারিনি, কিন্তু আজকে বলছেন বটে। নিজেকে মুক্ত করেছেন এই জায়গা থেকে। এখন তো ওনার লড়াইটা অন্য লেভেলে চলে এসছে, এখন উনি বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অন্য দিক থেকেও তো শুনিনি, কিভাবে চেপে রাখা হয়েছিল। আমি আরো পরে জানবো ডিটেলস, যে কোথাকার কি এফআইআর, কার অভিযোগের ভিত্তিতে এফআইআর, কোন অভিযোগের ব্যাপার শুনবো। কিন্তু এটুকু মোটামুটি জানলাম, জানি না উনি কি না, আমি তবুও বলছি প্রশাসনিক সব থেকে বড় মাথা, যেটা বলার চেষ্টা করলেন দেবাশিস ধর, তাহলে কি মমতা ব্যানার্জির নামে এফআইআর রয়েছে? হ্যাঁ, যদি সত্যি মমতা ব্যানার্জির নামে প্ররোচনা দেওয়ার এফআইআর থাকে, তাহলে তার বিরুদ্ধে কেন অ্যাকশন হয়নি কেন? আর আমি আপনাদেরকে বলতে পারি, মুখ্যমন্ত্রী সেই সময় যেভাবে সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে কথা বলেছিলেন, উস্কেছিলেন, মা বোনেরা সব একদিকে ঘিরে রাখবে, হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়বে বলে যে ধরনের কথা বলেছিলেন, আমি বলেছিলাম যে ঘটনা ঘটেছিল শীতলকুচিতে, তার জের হতে পারে, তার জের হলেও হতে পারে। এবার হয়তো কেউ সেটা অভিযোগ আকারে থানাতে করেছিলেন, সেখান থেকে হয়তো এফআইআর স্টার্ট হয়েছে, তখন তো কমিশনের আন্ডারে বিষয়টা ছিল, হয়তো হতে পারে। কিন্তু সেটা আবার আমার জানা ছিল না। জানি না দর্শক আপনারা জানতেন কিনা, কিন্তু আজকে দেবাশিস ধর যখন প্রকাশ্যে বলছেন, নিশ্চয়ই কিছু আছে। কি আছে সেটা আমরা আরো পরে জানবো। এবং যদি সত্যি এফআইআর হয়ে থাকে, তাহলে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, নিশ্চয়ই সেটা নিয়েও প্রশ্ন উঠবে। দেবাশিস ধর এতদিন একটা জায়গায় ছিলেন, হয়তো বলে উঠতে পারছিলেন না। আমরা চাইবো যে এবার উনি আরো সব কথাগুলো প্রকাশ্যে আনুন, প্রকাশ করুন, এবং আইনি যে লড়াইগুলো আছে সেগুলো লড়তে হবে। তবে উনি খুব ভদ্র মানুষ, বুঝতে পারছেন, এরকম কথা বলা হচ্ছে, হাতে রক্ত তমক, তারপরেও উনি খুব ভদ্রভাবে উত্তর দিয়ে গেছেন। আমি বলেছিলাম না, উনি নিখাদ একজন ভদ্র মানুষ। বীরভূমের মানুষ কিন্তু একজন ভদ্র মানুষকে প্রার্থী হিসেবে পেয়েছেন, এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। যদি এইরকম মানুষ ভোট না পান, তাহলে জানি না আর কে ভোট পাবেন। যাদেরকে বিনা পয়সায় দেখা যায়, সিনেমা হলের টিকিট না কেটে তাদেরকে দেখার জন্য আবার ভোট দেবেন, নাকি এইরকম একজন ভদ্র মানুষ যার একটা আলাদা ভিশন রয়েছে? আমি একটা লম্বা ইন্টারভিউ আপনাদেরকে শুনিয়েছি, প্রায় আধ ঘন্টা। ওনার কি ভিশন, উন্নয়ন নিয়ে অনেক অনেক কথা উনি বলেছেন। এই মানুষটিকে ভোট দেবেন, নাকি উল্টো দিকে ওই সিনেমায় যাদের দেখতে হয় পয়সা দিয়ে, তার জন্য ভোট দেবেন? তাই না, কি করবেন বীরভূমের মানুষ? কিন্তু বীরভূমের মানুষ একজন খুব ভদ্র মানুষকে পেয়েছেন। আর যিনি কথা বলছেন, আমি জানি না দর্শক, উনি লাস্টে যে তথ্য দিলেন, আশা করব যে দেবাশিস ধর খুব ভদ্র মানুষ, কিন্তু আইনি লড়াইগুলো করতে হবে। যখন ওনাকে শেষ করে দেওয়ার প্ল্যান হয়েছিল, শেষ করেই দিয়েছেন, ওনার কেরিয়ারটাকে শেষ করেই দিয়েছেন, তখন লড়তে হবে। যার জন্য ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে অ্যাকশন হওয়ার জন্য আইনি প্রসেস চালাতে হবে। দেবাশিস ধরকে সাহস দিতে হবে আমাদের সবার তরফ থেকে। খুব ভদ্র মানুষ,
ভীত মানুষ মোটেই নন, কিন্তু খুব ভদ্র মানুষ, খুব ভদ্র মানুষ। আমরা চাইবো দেবাশিস ধর যে তথ্য সামনে এনেছেন সেই তথ্য অনুযায়ী বিষয়টা যাতে এগোয়, তার জন্য দেবাশিস ধরও একটু করুন। উনি যেহেতু পলিটিক্সে চলে এসছেন, এবার তার করার অনেক জায়গা রয়েছে আইনগত দিক দিয়ে, করুন। আমরা সাধারণ মানুষ, আমরাও সাপোর্ট করব। আমরাও চাই যে অ্যাকচুয়ালি কাদের মানে এই অনুপ্রেরণা মুখ দিয়ে বেরিয়ে আসছে বারবার, কাদের বা কার প্ররোচনাতে এই ঘটনা ঘটেছিল শীতলকুচিতে, তার বিরুদ্ধে স্ট্রংলি আইনি পদক্ষেপ করা উচিত। আমরা কিন্তু সেটাও চাই। দর্শক কি বলবেন? যা সব শুনলেন দেখলেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।